আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মূলত শিখব যে কিভাবে আমরা খুবই সহজে ধাপে ধাপে IELTS এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারি। একদম সহজ স্টেপ 1, আপনাকে যেটা করতে হবে, কোনো ধরনের প্রিপারেশন শুরু করার আগে আপনি একটা প্র্যাকটিস টেস্ট দিবেন। এটা করলে যেটা হবে হচ্ছে আপনার বর্তমান যেই লেভেলটা আছে সেটা সম্পর্কে আপনি একটা খুব ভালো ধারণা পাবেন। আপনার কোন জায়গাগুলো উইক এরিয়াস, মনে করেন রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এর মধ্যে কোন সেকশনটা আপনি সবচেয়ে উইক এবং কোন সেকশনটাতে আপনি সবচেয়ে স্ট্রং, আপনি সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। আপনার উইক এরিয়া আইডেন্টিফাই করার পরে আপনি আপনার পুরো স্টাডি প্ল্যানটাকে কিন্তু সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, একজন ব্যক্তি যদি লিসেনিং এ দুর্বল হয়, তার মানে তার যেই প্ল্যানটা, স্টাডি প্ল্যানটা সে করবে, সেই স্টাডি প্ল্যানে সে লিসেনিং এ অনেক বেশি জোর দিবে, সে অন্যান্য সেকশনে তার থেকে হয়তোবা একটু কম জোর দিবে। সো আপনি কোন সেকশনে উইক, ওই সেকশনটা আইডেন্টিফাই করার পরে আপনি একটা কাস্টমাইজড প্ল্যান তৈরি করবেন। 3 মাসের হতে পারে প্ল্যানটা, 6 মাসের হতে পারে। আমরা ভিডিওতে একটু পরে আলোচনা করব যে আপনার কয়দিন সময় লাগতে পারে, সেটাও আপনি কিভাবে অ্যাসেস করতে পারেন বা সেটা কিভাবে যাচাই করতে পারেন। স্টাডি প্ল্যান শুরু করার পরে আপনি যেটা করবেন, আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে তারা কিন্তু অরিজিনাল IELTS এক্সামের মক টেস্ট দিয়ে রাখছে। অনেকগুলো মক টেস্ট পাওয়া যায়, অনলাইনে আপনি খুঁজলেও কিন্তু অনেকগুলো মক টেস্ট পাবেন, বাট সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকেই সেটা খুঁজেন এবং সেই মক টেস্টগুলো প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন। পরবর্তী ধাপ নিয়ে একটু কথা বলি। পরবর্তী ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পুরো এক্সামের যে মার্কিং ক্রাইটেরিয়াটা আছে, সেই মার্কিং ক্রাইটেরিয়াটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। আপনারা কিন্তু এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা যখন IELTS পরীক্ষা দেই, IELTS পরীক্ষার ওভারঅল মার্কিংটা কিসের ভিত্তিতে হয়ে থাকে। আপনি যখন সবগুলো অ্যান্সার দিয়ে দিবেন, সবগুলো পুরো এক্সামটা শেষ হয়ে যাওয়ার পর আপনি ঠিক এরকম একটা স্কোর কার্ড পাবেন, যেখানে আপনার লিসনিং এর স্কোর দেওয়া থাকবে, রাইটিং, রিডিং, স্পিকিং, সবগুলোর স্কোরগুলো দেওয়া থাকবে। একটা আতঙ্কের বিষয় হচ্ছে, একটা রিসার্চ করা হয়েছিল, যে রিসার্চে এই জিনিসটা ধরা পড়েছে যে বাংলাদেশের ওভারঅল IELTS স্কোর 6.2 এর আশেপাশে থাকে সবসময়। আর আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে রাইটিং সেকশনে ইন জেনারেল বাংলাদেশে সবচেয়ে লো স্কোর করে স্টুডেন্টরা। এটা থেকে একটা ধারণা পাওয়া যায়, সেই ধারণাটা হচ্ছে যে যেই সেকশনগুলো কম্পিউটার দ্বারা অ্যাসেস করা হয়, যেমন রিডিং এবং লিসেনিং, এই দুটো সেকশন কিন্তু কম্পিউটার দ্বারা অ্যাসেস করা হয়। আপনার OMR শিটে অ্যান্সার পূরণ করবেন, কম্পিউটারের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে সেই অ্যান্সারগুলো রাইট অথবা রং অ্যাসেস করা হয়। কিন্তু স্পিকিং এবং রাইটিং, এই যেই দুটো সেকশন রয়েছে, এই দুটো সেকশন কিন্তু একজন এক্সামিনার অ্যাসেস করে, মানে একজন হিউম্যান, একজন মানুষ অ্যাসেস করে। যখনই IELTS বলেন বা যে কোনো এক্সামের কথাই বলেন, একটা হিউম্যান ইন্টারভেনশন আসে বা একজন ব্যক্তি এসে যখন কারেক্ট করে, সেই সেকশনগুলোতেই কিন্তু দেখা যায় যে মার্কিংটা কমে আসে। তার মানে আমাদের উচিত যে আমাদের যে এরিয়াগুলোতে আমরা দুর্বল, সেগুলো তো আমাদের ভালো মতো প্র্যাকটিস করতেই হবে, কিন্তু রাইটিং এবং স্পিকিং, যেখানে হিউম্যান অ্যাসেসর থাকে, সেই জায়গাগুলোতে আরো বেশি গুরুত্ব দিতে হবে। রাইটিং এবং স্পিকিং এ তাহলে আমরা কিভাবে ভালো করতে পারি, এটা জানার জন্য আপনার কিন্তু যে ব্যান্ড ডিসক্রিপ্টর গুলো আছে রাইটিং এবং স্পিকিং এর, সেই ব্যান্ড ডিসক্রিপ্টর গুলো সম্পর্কেও জানতে হবে। আমরা এখন আপনাদের স্ক্রিনে একটা ব্যান্ড ডিসক্রিপ্টর এনে ফেলেছি রাইটিং টাস্ক 1 এর জন্য। এখানে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টাস্ক অ্যাচিভমেন্টের জন্য মার্ক থাকে, কোহেরেন্স এন্ড কোহিশনের জন্য মার্ক থাকে, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির জন্য মার্ক থাকে। আর প্রত্যেকটা এরিয়ার জন্য ব্যান্ড স্কোর কত পাওয়ার জন্য কি করতে হবে, সেটারও কিন্তু একটা বিস্তারিত আলোচনা তারা দিয়ে দিয়েছে। যেমন 9 পেতে হলে টাস্ক অ্যাচিভমেন্টে আপনার কি কি করতে হবে, কোহেরেন্স কোহিশনে কি কি করতে হবে, এই ব্রেকডাউনটা ওরা দিয়ে রেখেছে। সিমিলারলি এখন আপনারা আপনাদের স্ক্রিনে স্পিকিং এর একটা ব্যান্ড ডিসক্রিপ্টর দেখতে পাচ্ছেন। স্পিকিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লুয়েন্সি, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশনের উপর মার্কিং হয়ে থাকে, এবং কোন ব্যান্ডে কত পাওয়ার জন্য কি করতে হবে সেটারও কিন্তু একটা বিস্তারিত আলোচনা তারা দিয়ে রেখেছে। এর মাধ্যমে আপনারা যদি আপনাদের প্রিপারেশনটা নেন, তাহলে কিন্তু প্রত্যেকটা সেকশন, স্পেশালি স্পিকিং এবং রাইটিং, যে দুটোতে আমরা সবচেয়ে বেশি কম স্কোর করি সাধারণত, সেই জায়গাগুলোতে কিভাবে আরো ভালো করা যায় সেটাও আমরা বুঝতে পারবো।
এর পরের ধাপে আপনাদের যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে এক্সামে যেই ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরন অনুযায়ী আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করতে হবে। যেমন এক প্রশ্ন কিন্তু ডিফিকাল্টি লেভেল এক রকম। কিছু জায়গায় দেখা যায় প্রশ্ন সিকোয়েন্সে আসে, যেমন এমসিকিউ। এমসিকিউতে সাধারণত আপনি প্রশ্ন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি 1 নম্বর লাইনে পান, 2 নম্বর প্রশ্নের উত্তর আপনি তারপরে পাবেন। একটা সিকোয়েন্স ফলো করে আসে। আবার অনেক ধরনের প্রশ্ন থাকে যেখানে কিন্তু কোনো ধরনের সিকোয়েন্স ফলো করা হয় না, সেগুলো কিন্তু আরেকটু কঠিন। আপনার ব্যাক এন্ড ফোর্থ, সামনে এগিয়ে গিয়ে বারবার জিনিসটা পড়তে হবে। সো এটা নিয়েও আপনার জানতে হবে। আমরা কিন্তু আমাদের এই কোর্সটাও ঠিক সেভাবেই সাজিয়েছি যাতে করে আপনারা প্রশ্নের ধরন অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন এবং সেই টিপস এন্ড টেকনিক্স গুলো ব্যবহার করে আপনার মেইন এক্সামেও যাতে আপনারা কাজে লাগাতে পারেন। তারপরে আপনার কিন্তু এটাও মনে রাখতে হবে যে IELTS পরীক্ষায় ভালো করার জন্য আপনার ভোকাবুলারি সাইজটা কতটুকু হওয়া দরকার। যেমন আমরা জানি যে আমাদের ওভারঅল ইংলিশের লেভেল যদি আমরা সব ব্যক্তিদের কথা বলে থাকি তাহলে বিভিন্ন লেভেলে ইংলিশের স্কিল ভাগ করা হয়। যেমন একদম নভিস যারা আছেন তারা কিন্তু একদম বেসিক, মানে একদম বিগিনার যারা ইংলিশ লার্নার আছে তারা সাধারণত 500টা শব্দ জানলেই কিন্তু আমরা একজনকে নভিস লার্নার বলে থাকি। তারপর আরো অনেকগুলো লেভেল আছে, A1, A2, B1, B2, C1, C2 বিং দ্য হাইয়েস্ট, মানে একদম যারা সুপার অ্যাডভান্স লেভেলে আছে তারা সাধারণত C1, C2 লেভেলে থাকে। C1 লেভেলে যারা থাকে তারা যেমন IELTS পরীক্ষায় 7 থেকে 8 স্কোর করে থাকে, আবার C2 লেভেলে যারা থাকে তারা কিন্তু 8 থেকে 9 স্কোর করে থাকে। C2 লেভেলে যারা থাকে তাদের কিন্তু শব্দ ভান্ডারও অনেক বেশি হওয়া লাগে, 16,000 শব্দ অন্তত তাদের জানতে হয়। তো এটা কিন্তু প্রত্যেকটা লেভেলে কোন লেভেলে কতগুলো শব্দ জানা দরকার সেটার ব্রেকডাউনটাও আমরা কিন্তু আপনাদেরকে ছবিতে দিয়ে দিয়েছি, এবং তা সহ আপনি কিভাবে প্রিপারেশন নিলে আপনার ভোকাবুলারিটাও আরো বৃদ্ধি করতে পারেন সেটা নিয়েও কিন্তু আপনাদের এই লেভেলে ভাবতে হবে। তারপরের স্টেজে, লাস্ট স্টেজে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এত কিছু করার পর আপনার নিজস্ব একটা টাইম লাইন সেট করতে হবে। আমরা রুটিন সেট করার কথা বলি না, ঠিক সেরকম একটা রুটিন আপনার নিজের জন্য সেট করতে হবে। কথার কথা যদি বলি, আপনি মনে করেন 3 মাস পরে পরীক্ষা দিতে যাচ্ছেন, IELTS এক্সাম 3 মাস পরে দিতে যাচ্ছেন। আপনি আজকে থেকে প্রিপারেশন শুরু করলে আপনার প্ল্যানটা এরকম হওয়া উচিত যে আপনি প্রত্যেক দিন একটা করে সেকশন প্র্যাকটিস করবেন। যেমন আজকে আমি লিসনিং প্র্যাকটিস করলাম, কালকে রিডিং, তারপরে রাইটিং, তারপরে স্পিকিং। এভাবে করে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে সেকশন প্র্যাকটিস করব। 4টা সেকশন প্র্যাকটিস হয়ে যাওয়ার পর একটা পুরা মক টেস্ট দিব। তাহলে যেটা হবে হচ্ছে আমাদের পুরো মাস জুড়ে 16টা প্র্যাকটিস সেশন হয়ে যাবে এবং 4টা মক টেস্ট দেওয়া হয়ে যাবে। তারপর 3 মাসের শেষে আমাদের 12টা মক টেস্ট দেওয়া শেষ হয়ে যাবে। এটা আপনার মাথায় প্ল্যান রাখতে হবে যে আপনি এভাবে আগাতে চান নাকি। চাইলে আরেকটা জিনিসও করতে পারেন, যত আপনার এক্সামের দিন কাছে আসবে বা ঘনিয়ে আসবে তত আপনি আরো বেশি করে মক দিবেন, আরো এক্সট্রা কিছু মক টেস্ট দিবেন। তাহলে আপনার একদম রিয়েল লাইফ যে সেটিং আছে বা রিয়েল লাইফ সেটিং এ কিভাবে মক টেস্ট দিলে বা পুরো এক্সামটা দিলে আপনার অভিজ্ঞতাটা কিরকম হতে পারে সেটা সম্পর্কেও একটা ধারণা হয়ে যাবে। চেষ্টা করবেন যখন এই মক টেস্ট গুলো দিচ্ছেন তখন আপনারা যাতে একদম রিয়েল এক্সামে, রিয়েল সেটিং এ যখন এক্সামটা হয় সেই সিচুয়েশনটাকেই যাতে আপনারা পুরোপুরি কপি করে বা সেই সিচুয়েশনের মধ্যেই যাতে আপনারা এক্সামটা দেন, তাহলে আপনাদের একদম রিয়েল লাইফ সেটিং এ এক্সাম দেওয়ার অভিজ্ঞতাটাও হয়ে যাবে আর আপনি একদম প্রপারলি নিজেকে স্কোরিংও করতে পারবেন। লাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, স্পেশালি স্পিকিং, রাইটিং এগুলোর ক্ষেত্রে যত বেশি আপনারা অন্যদের থেকে ফিডব্যাক নেবেন তত আপনাদের জন্য ভালো। কারণ আবারও বলে দিই, এই সেকশনগুলোতে কিন্তু হিউম্যান এক্সামিনার থাকে, এটার মার্কিং ক্রাইটেরিয়াটাও দেখা যায় এই কারণে একটু এদিক ওদিক হয়ে যায়। হতে পারে আপনার মনে হবে যে আপনি খুব ভালো একটা এক্সাম দিয়েছেন কিন্তু দেখা গেল তেমন একটা ভালো হয়নি। আবার এর উল্টাটাও অনেকজনের হয় যে খুব খারাপ এক্সাম দিল কিন্তু বের হয়ে দেখলো পরে স্কোর আসার পর যে না, এক্সামটা আসলে ভালো গিয়েছে। তো এটা একটু কাটিয়ে তোলার সলিউশন হচ্ছে স্পিকিং টেস্ট বেশি মানুষজনের সাথে প্র্যাকটিস করুন, তাদের ফিডব্যাক নিন। যদি আপনার কোনো এমন ফ্রেন্ড থেকে থাকে যে IELTS পরীক্ষা দিয়েছে তাদের থেকে ফিডব্যাক নিন। রাইটিং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো, এবং যত মানুষজনের থেকে ফিডব্যাক নেবেন স্পেশালি যদি তারা IELTS এক্সাম দিয়ে থাকে তাহলে তত ভালো। আশা করি এই 4টা ধাপ ফলো করলে আপনি মোটামুটি IELTS পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং এই কোর্সের মাধ্যমেও আপনি কিভাবে সেই প্রস্তুতিটা নিতে পারবেন সেটা সম্পর্কেও ধারণা পেয়ে গিয়েছেন।